সো নমস্কার সবাইকে, আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি ফ্লাওয়ার ভ্যালি অফ বেঙ্গলে খিরাইতে। এখন আপাতত ফিডব্যাকটা কিন্তু আমি খুব একটা ভালো দেবো না, একটু ওভার হাইপ বলবো। এপ্রিলে ফুল ফুটবে এই চারার। হাঁপিয়ে গেছি, কেননা দেখতে পাচ্ছ ব্যাগ ভর্তি মাটি আর চারা নিয়ে যাচ্ছি। বাহ, বাঁশবাগানে ভূত থাকে না? একটা আইকনিক রোমান্টিক সিন, সেটা কিন্তু খুব মন কেড়েছিল। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু বং ভয়েজার। দেখতে পাচ্ছ আবার সেই বিদ্যাসাগর সেতু, অ্যান্ড আবার কিন্তু একটা নতুন রবিবার বিকেলে আমরা বেরিয়ে পড়েছি আরেকটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। অ্যান্ড এবার আমার এই ভ্রমণ কাহিনীর সঙ্গী কিন্তু আমার ওয়াইফ অনন্যা অ্যান্ড আমার শালি মৌ। তো চলা যাক আজকের এই জার্নির দিকে। অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখন বলবো না, কিন্তু এটুকু বলতে পারি কলকাতার খুবই কাছে আবার একটা রূপকথার দেশে। কলকাতায় থাকলেই উইকেন্ড মানেই কিন্তু গাড়ি করে কোথাও ঘুরতে যাওয়া, কিংবা কোনো রেস্টুরেন্টে গিয়ে তোমার ফেভারিট ডিশ খাওয়া। তাছাড়া তো ফ্যামিলি এবং ফ্রেন্ডস গেট টুগেদার আছেই। আমি ভাবলাম কেননা তিনটেকে ক্লাব করে কোথাও গাড়ি করে ঘুরতে যাওয়া যাক একটা ছোট্ট শর্ট রোড ট্রিপে। কিন্তু দেয়ার শুড বি সামথিং স্পেশাল অ্যাবাউট ইট, অ্যান্ড কেন সেটা স্পেশাল খুব শিগগিরই জানতে পাবে আমার এই ব্লগে। দেখো, কথা বলতে বলতেই বাগনান ক্রস করে আমরা কিন্তু উঠে পড়েছি রূপনারায়ণ নদীর ওপরে। দেখতে পাচ্ছ নিচে সেই রূপনারায়ণ নদী, অ্যান্ড বাদিকে দেখতে পাচ্ছ সেই রেলওয়ে ব্রিজ, যেটা কিন্তু কলকাতাকে কানেক্ট করে খড়গপুরের সাথে। পৌঁছে গেলাম কোলাঘাটে। গাড়ি থেকে নেমে স্ট্রেট চলে গেলাম সামনের সেই ধাবাতে চা খাওয়ার জন্য। অ্যান্ড সেখানেই দেখতে পেলাম একটা ছোটোখাটো ফুলের নার্সারি। কত কালারের ফুল দেখতে পাচ্ছ। অ্যান্ড এবার তোমাদেরকে সিক্রেটটা বলেই দিই, আমরা কিন্তু আজকে যাচ্ছি এই ফুলকে ঘিরেই এক রূপকথার দেশে, কলকাতার খুবই সামনে, যেই জায়গাকে বলা হয় বেঙ্গলস ভ্যালি অফ ফ্লাওয়ার্স, খিরাই। তো চলো, এবার তোমরা যখন জেনেই গেছো তাহলে কিন্তু এক্সাইটমেন্টটা আরও বেড়ে গেল এই ভিডিওর বাকি জার্নিটার জন্য। সো গাইস, এখন আছি আমরা কোলাঘাটে, এখানে একটু চা খাচ্ছি, অ্যান্ড তারপরে কিন্তু জার্নি কন্টিনিউ করব টুয়ার্ডস দি বেঙ্গলস ভ্যালি অফ ফ্লাওয়ার্স খিরাই। এখন ঘড়িতে বাজে 3:30, অনেকটাই লেট হয়ে গেছে, বাট চেষ্টা করব ওখানে গিয়ে যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর কী কী ফুল ওখানে হয়েছে অ্যান্ড এখন এক্স্যাক্টলি কী সিচুয়েশন। আমরা আজকে গাড়িতে করে যাচ্ছি খিরাইয়ের দিকে, অ্যান্ড সবচেয়ে হাইপটা হলো যেরকম কাশ্মীরে আছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, উত্তরাখণ্ডে আছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, আমরা আজকে যাচ্ছি দেখতে বেঙ্গলস ভ্যালি অফ ফ্লাওয়ার্স খিরাই। তো আমরা কোলাঘাটে অলমোস্ট ঢুকে গেছি, এখানে একটা ছোট্ট 5 মিনিটের ব্রেক, চা খাচ্ছি রাইট নাও, অ্যান্ড তারপর কিন্তু জার্নি কন্টিনিউ হবে টুয়ার্ডস আওয়ার ফাইনাল ডেস্টিনেশন। কলকাতা থেকে খিরাইয়ের ডিস্ট্যান্স বাই রোড হলো 90 কিলোমিটার, অ্যান্ড টোটাল টাইম যেতে লাগে 2.5 ঘন্টা। আমরা এখন চলে এসেছি কোলাঘাটে, মানে অলমোস্ট 90% কিন্তু আমাদের জার্নি ওভার। এখান থেকে মাত্র আর 23 কিলোমিটারের জার্নি বাকি আছে, অ্যান্ড সেখানে এস্টিমেটেড টাইম অ্যাজ পার গুগল ম্যাপস হলো মাত্র 37 মিনিটস, মানে অ্যাপ্রক্সিমেটলি আধা ঘন্টা। তোমরা কিন্তু এখানে ট্রেনে করেও আসতে পারো, খুব সুন্দর কানেক্টিভিটি। হাওড়া স্টেশন থেকেই পেয়ে যাবে লোকাল ট্রেন, অ্যান্ড সেখান থেকে তোমরা নামতে পারো খিরাই স্টেশনে। অ্যান্ড তাছাড়াও কিন্তু আরও দুটো স্টেশন আছে যেটা একটু দূরে, যেরকম পাঁশকুড়া কিংবা মেচেদা, সেখানে নেমেও কিন্তু তোমরা খিরাইতে আসতে পারো। কিন্তু খিরাই যখন সবচেয়ে কাছে স্টেশন, সেখানে নামাটাই সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট হবে। কোলাঘাট পার করার পর আমরা কিন্তু হলদিয়া কিংবা দীঘার দিকে বা দিকে ঘুরবো না, আমরা সোজা ন্যাশনাল হাইওয়ে ধরে খড়গপুরের দিকে চলতে থাকবো। তারপর বেশ কিছু দূর যাওয়ার পর দেখতে পাবো বাঁদিকে রয়েছে গ্রামের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা, সেখানেই আমাদেরকে ঢুকে পড়তে হবে। সো গাইস, ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা কিন্তু এবার ঢুকে পড়েছি গ্রাম বাংলার একদম ভেতরে। দেখতে পাচ্ছিলাম গ্রামের সেই সরু রাস্তা, চারিদিকে কিন্তু রয়েছে গ্রাম বাংলার সেই বাড়িঘর। তারপর আবার চোখে পড়ল গ্রামের সেই সবুজ ধান ক্ষেত। খানিকক্ষণ যাওয়ার পর আমরা পার করলাম এখানকার খুবই ফেমাস কংসাবতী নদী। এবার হলো একটা কনফিউশন, আমি তো গুগল ম্যাপ দেখে চলছিলাম, এবং তোমাদেরকে বলে রাখি খিরাইয়ের ভ্যালি অফ ফ্লাওয়ার্স কিন্তু দুটো গ্রামকে ঘিরে। একটা গ্রামের নাম হলো দোকানদা, আরেকটা গ্রামের নাম হলো ভবানীপুর। এবার আমি তো নর্মালি অতটা ইনফরমেশন আমার কাছে ছিল না এক্স্যাক্টলি কোন লোকেশন, গুগল ম্যাপ দেখে দেখে আমি লোকেশন দিয়েছিলাম খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ার্স।
এবার আমি বুঝতে পারিনি যে কোন গ্রামটা কোন দিকে। এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। রাস্তাটা কিন্তু আমাকে কংসাবতী নদীর ব্রিজ ক্রস করে দেখালো ডান দিকে, অ্যান্ড সেই রাস্তা কিন্তু পুরোপুরি মাটির রাস্তা। দেখতে পাচ্ছ সামনে পুরোপুরি কিন্তু লাল মাটির রাস্তা, অ্যান্ড এখন রাস্তাটা হয়ে গেছে আরও সরু, আরও রিমোট। খানিকক্ষণ যাওয়ার পর পড়লাম এই গ্রামের রাস্তাতে একটা ট্রাফিক জ্যামে। সে এক বিভৎস অবস্থা, সরু রাস্তা। আমি তো লাস্টে এতটা বেশি টেনসড হয়ে গেছিলাম, গাড়ি থেকে নেমেই গেছি। তারপর দেখলাম আমার গাড়ি যদি আর এক চুলো বাদিকে যায় তাহলে হয়তো সেই যে রাস্তাটা একটু ওপরে ছিল আর দুদিকে ছিল মাঠ গ্রামের, হয়তো সেই মাঠে পড়েই যাবে। মানে এরকম মার্জিন দিয়ে গাড়িটাকে বার করতে হয়েছে যখন অপোজিট সাইড থেকে আরেকটা গাড়ি এসছে। বাপরে গাইস, এখনো অবধি আমি সেই পুলের খেতে পৌঁছতেই পারলাম না। এখন আপাতত ফিডব্যাকটা কিন্তু আমি খুব একটা ভালো দেবো না, একটু ওভারহাইপ বলবো। হাঁটার জায়গা যেটা দেখায় ভিডিওর মধ্যে, আমি হয়তো ভুল জায়গায় চলে আসতে পারি, বাট আমি দেখতে পাচ্ছি না কোনো হাঁটার জায়গা। লোকে শুধু বলছে আগে কোনো মেলা আছে, ওখানে যেতে হবে। নট অ্যাট অল হ্যাপি অ্যাট দ্য মোমেন্ট। আপনারা বেকার এত কষ্ট করছেন, সামনে এত ফুল বাগান, কত সুন্দর সুন্দর গেডিওয়ালা, ঝুপসি, গোলাপ ছেড়ে দিয়ে আসে ব্রিজের নিচে, সেখানে মেলা আছে। নার্সারি পেরিয়ে তারপর দেখবেন যা ফুল বাগান, গোলাপ পাবেন, গেডিওয়ালাস পাবেন, ঝুপসি পাবেন। ওটা কোন দিক দিয়ে যাবো? ওই মেলা দেখতে ফুচকা খেতে। না 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 না, ঘুরিয়ে ওদিকে নিয়ে চলে যান, ওদিকে। হতে পারে আমরা হয়তো মাঠের পর মাঠ ফুল হয়ে আছে এরকম কোনো ল্যান্ডস্কেপ নাও দেখতে পারি, অ্যাট দ্য সেম টাইম হয়তো তার থেকেও বেটার কিছু দেখতে পারি। আবার অন দ্য ডাউন সাইড হয়তো দেখলাম না একটা ছোট নার্সারি। কিন্তু যাই হোক, যখন খিরাইয়ের অঞ্চলে আমরা এসছি, ডেফিনেটলি বেঙ্গলস ভ্যালি অফ ফ্লাওয়ারের একটা ফিল তো পাওয়া যেতে পারে, তো সেটাকেই বা ছাড়বো কেন। এই পজিটিভ অ্যাটিটিউড নিয়েই কিন্তু আমরা গাড়িটাকে পুরো ইউটার্ন করিয়ে নিই, যদিও সেটাও কিন্তু বেশ বড় একটা গল্প। আমার ড্রাইভার দাদা অনেক কষ্ট করে সেই মাটির সরু রাস্তাতে গাড়িটাকে ইউটার্ন করায়। তারপর খানিকক্ষণ যাওয়ার পরই আমার চোখে পড়ে ডান হাতে কিন্তু রয়েছে বেশ বড় একটা নার্সারি, যদিও সেটা কিন্তু সেই রাস্তার থেকে বেশ অনেকটাই নিচে। পাশে আবার একটা ম্যাও পুষি, সে আবার বসে আছে চুপচাপ নিজের মতো করে। ফাইনালি একটা ফুলের বাগিচা দেখতে পেরেছি। হ্যাঁ, এটা চন্দ্রমল্লিকা, সাদা রঙের। মৌ সর, আমি জাম করবো মোটামুটি, আমাকে এখান থেকে জাম করতে হবে ওখানে। এই চলে এসছি, ফাইনালি দেখতে পাচ্ছি এখানে ফুল। দেখো, লোকাল লোকের থেকে যেটুকু বুঝতে পারলাম, বর্ষাকালে যখন কংসাবতী নদী পুরো ফুলে ফেপে ওঠে তখন কিন্তু খিরাইয়ের এই সুন্দর ফুলের গাছ বা এই যে মাঠ যেখানে চাষ করা হয় সেগুলি কিন্তু পুরোপুরি নদীর নিচে চলে যায়। তারপর যখন নদী শীতকালে অনেকটা গুটিয়ে আসে বা শুকিয়ে যায়, সেই সময় কিন্তু এই মাঠের মধ্যে ফুলের চাষ করা হয়। মাঠের পর মাঠ তুমি দেখবে খালি বিভিন্ন কালারের বিভিন্ন রকমের ফুলের চাষ, অ্যান্ড যার জন্যই কিন্তু এই জায়গাটাকে বলা হয় বেঙ্গলস ভ্যালি অফ ফ্লাওয়ার্স। খুবই সুন্দর। আমার চোখ জাস্ট ধাঁধিয়ে গেছিল। সামনেই দেখতে পেলাম সারি সারি হয়ে আছে সাদা রঙের চন্দ্রমল্লিকা ফুল, আবার তার পাশের বাগানে দেখতে পেলাম হলুদ রঙের চন্দ্রমল্লিকা ফুল, আবার তার পাশের বাগানে গোলাপি রঙের চন্দ্রমল্লিকা ফুল। এত সুন্দর ফুলের বিউটি দেখে বারবারই যেন মনে হচ্ছিল সত্যি কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি বেঙ্গলস ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। অপূর্ব, দারুণ একটা অনুভূতি অ্যান্ড দারুণ ন্যাচারাল বিউটি। সো নমস্কার সবাইকে, আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা চলে এসেছি ফ্লাওয়ার ভ্যালি অফ বেঙ্গলে খিরাইতে। দেখতে পাচ্ছ আমার চারিদিকে কিন্তু সারাউন্ডেড বাই চন্দ্রমল্লিকা ফুল। হলুদ ফুল আছে, গোলাপি ফুল আছে, সাদা ফুলও আছে। তোমার নাম কি? নাম কি তোমার? তারপর কিন্তু চলে গেলাম এই চন্দ্রমল্লিকা ফুলের বাগানের একদম পেছনে। সেখানে যেতেই পরিচয় হলো এই বাগানের যে মালিক তাদের সাথে। তারা কিন্তু সপরিবারে চন্দ্রমল্লিকা ফুলের চারার চাষ করছিল। তাদের পারমিশন নিয়ে ঢুকে পড়লাম এই সুন্দর ফুলের বাগানের একদম মাঝখানে। সেটাও কিন্তু আমার জন্যে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। এই যে চারা এখন লাগালে মোটামুটি এপ্রিলে ফুল ফুটবে। এপ্রিলে ফুল ফুটবে এই চারার। বাহ, খুব সুন্দর লাগলো এসে।
শুধু একটাই কমপ্লেন ছিল, এত সুন্দর ফুলের বাগানে এসেও এই গ্রামে কিন্তু কাছাকাছি কোথাও একটা যাত্রা চলছিল, কাজেই ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড মিউজিক। তো সামনে আমি অনেক চেষ্টা করেছি ফেস ক্যাম করার, বিকজ সেখান থেকে ফেস ক্যাম করলে কিন্তু একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়তো আমি তোমাদের সঙ্গে ডিরেক্টলি শেয়ার করতে পারবো, সেখানকার লাইভ এক্সপিরিয়েন্স। কিন্তু আমি জানি না কতটা তোমরা ভালোভাবে শুনতে পাবে, কেননা ব্যাকগ্রাউন্ডে কিন্তু ছিল সেই যাত্রার আওয়াজ খুবই জোরে। আচ্ছা, এগুলো হচ্ছে মল্লিকার চারা। ওকে, দেখে নাও। একদিকে ছিল সেই অপূর্ব চন্দ্রমল্লিকা ফুলের সৌন্দর্য, অন্যদিকে কিন্তু চোখ পড়ছিল সানসেটের দিকে। ফুল গাছের বাগানের আল ধরে যখন চলছিলাম পেছনের বাগানের দিকে, আচমকাই চোখ পড়ল সামনের সেই মাঠের দিকে। দূরে দেখতে পেলাম হয়ে আছে সারি সারি সাদা রঙের চন্দ্রমল্লিকা ফুল। দূর থেকে দেখতে কিন্তু দারুণ লাগছিল, মনে হচ্ছিল যেন সাদা রঙের একটা চাদর বিছানো আছে মাঠের ওপর। অপূর্ব, জাস্ট অপূর্ব। সো গাইস, কি বলেছিলাম তোমাদের আজকে নিয়ে যাব এক রূপকথার দেশে। অ্যান্ড সত্যি এই জায়গাটা কি কোনো অংশে রূপকথার দেশের থেকে কম? কেমন লাগছে চারিদিকটা বলো? এই বাগানটা কিন্তু আরও সুন্দর দেখতে, পুরো খোলা আকাশের নিচে এখানেও হয়ে আছে অজস্র চন্দ্রমল্লিকা ফুল, বিভিন্ন কালারের, হলুদ ফুল, সাদা ফুল, গোলাপি ফুল। এই বাগানটাতে এসে না মনটা যেন আরও ভালো হয়ে গেল। অপূর্ব লাগছিল চারিদিকের সেই পরিস্থিতি। যখন আমি তোমাদের জন্য ভ্লগ করতে ব্যস্ত, আচমকাই দেখলাম সেই চাষি দাদা কিন্তু ব্যস্ত আমাদের জন্য বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা ফুল নিজের হাতে হ্যান্ডপিক করতে। প্রথমটা বুঝিনি, পরে বুঝলাম সে কিন্তু হ্যান্ডপিক করে একটা ন্যাচারাল বুকে বানিয়েছে আমাদেরকে গিফট করার জন্যে। অ্যান্ড সেই বুকের মধ্যে রয়েছে বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা ফুল। অপূর্ব। এর মতন গিফট কি আর হয়? গ্রাম বাংলায় এসে সেই সহজ সরল গ্রামবাসীদের থেকে একটা ন্যাচারাল গিফট পাওয়া। সত্যি আজকের ব্লগটা আমি বলবো সার্থক। ওয়াও, ওনারা এটা গিফট করেছে। ওয়াও। সো গাইস, দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা বেঙ্গলের ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। বেশি দূর যাওয়ার দরকার নেই, উত্তরাখণ্ড যাওয়ার দরকার নেই, কাশ্মীর যাওয়ার দরকার নেই, মানে বলতে পারো ইটস দি ভ্যালি অফ ফ্লাওয়ার্স লাইট, যেটা আছে কলকাতা থেকে মাত্র 90 কিলোমিটার দূরে, খুব একটা দূরে না। অ্যান্ড দুর্দান্ত দেখতে চারিদিক, জাস্ট দেখো কি সুন্দর একটা সিনেম্যাটিক ব্যাকগ্রাউন্ড আমার পেছনে। বছর বন্যা বর্ষা কম হবে, সে বছর আমাদের এই নদী কংসাবতী নদী যে চর আছে ওতে আমি মোটামুটি ডিসেম্বরে ফুল রাখতে হবে। আর আমি যদি বর্ষা বা বন্যা হয় তখন জানুয়ারিতে লাস্ট আর ফেব্রুয়ারিতে প্রথম আইলে সব ফুল রাখতে হবে। আচ্ছা, যার জন্য এবার বেশি ফুল হয়নি আর কি। সব লাগানো আছে মোটামুটি, এখনো মোটামুটি ধরলো না 1 মাস পরে ভরপুর ফুল উঠে যাবে। এই দাদার থেকে আরও জানতে পারলাম কংসাবতী নদীতে যখন বন্যা হয় সেই বছর কিন্তু ফুলের চাষটাও অনেকটাই কম হয়। অ্যান্ড ঠিক সেরকমই ঘটেছে এই বছর, যার জন্যই এবার ফুলের চাষ কিন্তু কম্পারেটিভলি অনেকটাই কম। ছোটবেলায় দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমাটা দেখে একটা আইকনিক রোম্যান্টিক সিন, সেটা কিন্তু খুব মন কেড়েছিল। সেই সরসোকা ক্ষেতের সিনটা মনে পড়ে। যদিও আজকে আমরা সরসোকা ক্ষেতে নেই, কিন্তু এত সুন্দর রং বিরঙ্গের চন্দ্রমল্লিকা ফুল এই সুন্দর বাগানে এসেও কিন্তু আমাদের মন থেকে চাইছিল একটু এই সুন্দর বাগানের মাঝখান দিয়ে হেঁটে নেওয়ার। কাজেই আমি, আমার ওয়াইফ অনন্যা আর আমার শালি, আমরাও কিন্তু এই সুযোগটাকে ফুল ইউটিলাইজ করলাম। এই বাগানের মধ্যেই বেশ ভালোভাবেই একটু হেঁটে নিলাম অ্যান্ড চেষ্টা করলাম নিজেদের মাইন্ডে রেপ্লিকেট করার সেই আইকনিক সিনটাকে। এবার কিন্তু এই বাগান থেকে আমাদের বেরোনোর পালা, কেননা সন্ধে হয়ে গেছে, গ্রামের জায়গা, কাজে কিন্তু অন্ধকার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বাট বেরোনোর আগে দাদা কিন্তু আবার চলে এসছে আর একটা উপহার নিয়ে, অ্যান্ড এবার ফুলের চারা। আমার ওয়াইফ প্রচণ্ড ফুলের গাছ ভালোবাসে, অ্যান্ড সেটা জানতেই তারা কিন্তু বিভিন্ন ফুলের চারা নিয়ে আমাদের কাছে উপস্থিত আমাদেরকে উপহার দেওয়ার জন্যে। অ্যান্ড যখন আমি টাকা সাধলাম অ্যাজ আ টোকেন, তারা কিন্তু সেটা কোনোভাবেই নিতে এগ্রি করলো না। আমার এটাই ভালো লেগেছে, গ্রামবাসীদের এত সিম্পলিসিটি অ্যান্ড এত ভালো মন, এত ভালোবাসা, এত কম টাইমের মধ্যেই যেন ভালোবেসে ফেলেছিলাম সেই গ্রামের লোকগুলিকে। সত্যি খুব সুন্দর সময়টা কাটলো। এছাড়াও এখানে কিন্তু গোলাপ বাগানও আছে, কিন্তু এখন যেহেতু অলরেডি সন্ধে পড়ে গেছে, আমরা অলমোস্ট এখন গ্রামের একদম ভেতরে, আর ঘড়িতে বাজে 5টা 4। তো আমার মনে হয় না আজকে গোলাপ বাগান আর দেখা হবে, কিন্তু শীতকাল এখনও আছে। তো ইচ্ছে আছে যদি সম্ভব হয় আমরা আরেকবার এখানে আসবো অ্যান্ড এসে পুরো জায়গাটা এক্সপ্লোর করব। এখানে কিন্তু বাই দ্য ওয়ে 2টো ভিলেজ আছে, 2টো গ্রাম। একটা গ্রামের নাম হচ্ছে দোকানদা,
আরেকটা গ্রামের নাম হচ্ছে ভবানীপুর, অ্যান্ড মাঝখানে রয়েছে কংসাবতী নদী। খুব সুন্দর একটা গ্রাম, আর গ্রামের লোকজনও প্রচণ্ড সহজ সরল। আমাদের সঙ্গে গ্রামের এক পরিবারের একজন চাষি ফ্যামিলির খুব ভালো আলাপ হলো, অনেকক্ষণ ধরে আমরা গল্প করলাম। তারা ইভেন আমাদেরকে গিফটও করেছে একটা ফুলের বুকে, মানে একদম ন্যাচারাল ফুলের বুকে বলবো আমি, অ্যান্ড তাছাড়া ফুলের চারা, কারণ আমার ওয়াইফ মানে ফুল প্রচণ্ড ভালোবাসে। অ্যান্ড বেশ সুন্দর লাগলো সময়টা এখানে, যদিও আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, কাজে খুব একটা বেশি এক্সপ্লোর করতে পারিনি, বাট এখন অবধি কিন্তু এক্সপিরিয়েন্সটা বেশ ভালো কাটলো আমাদের। যদিও বেরোনোর আগে মনটা চাইলো আরেকবার গিয়ে সেই গোলাপি রঙের চন্দ্রমল্লিকা ফুলের কাছ থেকে একটা ছবি তোলার। সেটা ছবি তুলতেই সামনেই দেখতে পেলাম আরেকটা হলুদ রঙের চন্দ্রমল্লিকা ফুল, সেখানেও একটা ছবি তুলে নিলাম। কিন্তু দেখতে দেখতেই অন্ধকার কিন্তু বাড়ছিল, কাজেই এবার কিন্তু বেরোতেই হবে। আকাশে দেখতে পেলাম আস্তে আস্তে বেরিয়ে আসছে চাঁদ মামাও। তবে এবার বেরোনোর সময় আমাদের সঙ্গে কিন্তু আরেকটা হেভি লাগেজও থাকবে। লাগেজ বলতে আমার ওয়াইফের রিকোয়েস্টে এই দাদা কিন্তু আমাদেরকে এই গ্রামের মাটি অ্যান্ড তার সাথে ফার্টিলাইজার সেটাও গিফট করেছে। গ্রামের রাস্তা দিয়ে গ্রামের মিউজিক শুনতে শুনতে এবার আমরা কিন্তু ফিরছি আস্তে আস্তে আমাদের গাড়ির দিকে। গাড়িটা অনেক দূরে পার্ক করা হয়েছে, আর আমি অনেক জোরে কথা বলছি বিকজ এখানে একটা ব্যাকগ্রাউন্ডে গান চলছে। হাঁপিয়ে গেছি, কেননা দেখতে পাচ্ছ ব্যাগ ভর্তি মাটি আর চারা নিয়ে যাচ্ছি। যেটা বললাম, আমার ওয়াইফের প্রচণ্ড গাছ আর ফুলের শখ। সো দেখা যাক গাড়িটা কত দূরে পার্ক করেছে। আমাকে তো বললো বেশ অনেকটা দূরে, আর এই মাটির রাস্তাতে আমি আর চাই না ও ইউটার্ন করে আসুক, বাট নেক্সট আরেকবার আসতে হবে। আজকে মনটা খুব একটা কিন্তু স্যাটিসফাইড হলো না, গোলাপ বাগানটা দেখা হয়নি, বাট অল ইন অল আ গুড এক্সপিরিয়েন্স। সো গাইস, এটাই হলো সন্ধেবেলা সিন। দেখতে পাচ্ছ অন্ধকার হলেও মাঠের মধ্যেই কিন্তু রয়েছে বেশ কয়েকটা লাইট, অ্যান্ড তার নিচেই এখনো অবধি চাষ চলছে চন্দ্রমল্লিকা ফুলের। অ্যান্ড এটাই হলো সেই মাঠে নেমে যাওয়ার রাস্তা। আমি হয়তো এই রাস্তাটাই খুঁজছিলাম, যে ভিডিওগুলোর কথা তোমাদের বলেছিলাম, যারা একদম সেই ফুলের বাগিচার সামনে গিয়ে হাঁটাহাঁটি করে। এটাই হয়তো সেরকম রাস্তা, যে রাস্তাগুলি দিয়ে অ্যাকচুয়ালি চলে যেতে হয় এই ফুলের বাগানের দিকে। বেশ একটা ভুতুরে ভুতুরে ভাব। গ্রামের রাস্তা দিয়ে আমরা অন্ধকারের মধ্যে হাঁটছি, আমাদের গাড়িকে খুঁজে বেড়াচ্ছি। গাড়িটা বলছে তো অনেক আগে পার্ক করেছে, দেখা যাক আর কতটা। সো মৌ, কেমন লাগছে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে? গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে যতটাই ভালো লাগছে তার থেকে বেশি ভয়ঙ্কর লাগছে, কারণ দুপাশে বাঁশবাগান, সামনে নদী, তো একটা ভালো এক্সপিরিয়েন্স। বাঁশবাগানে ভূত থাকে না? হ্যাঁ, একদম ছোটবেলা থেকে তাই শুনে এসেছি। তো ভূতের মাঝখান দিয়ে পাশে আবার নদী, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। ওটা হচ্ছে কংসাবতী নদী, অন্ধকারের মধ্যে যতখানি দেখা যায় আর কি। আর দূরে আছে একটা ব্রিজ, অ্যান্ড আমরা এই সুন্দর লাল মাটির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। থ্যাঙ্কফুলি কিন্তু স্ট্রিট লাইটটা আছে। সো মোটামুটি ভবানীপুর গ্রামের মাটির রাস্তা দিয়ে অন্ধকারের মধ্যেই কিন্তু আমরা হাঁটা লাগালাম গাড়ির দিকে। অ্যান্ড দেখতে পাচ্ছ রাস্তায় স্ট্রিট লাইট থাকলেও চারিদিকে কিন্তু একদম পিচ ডার্ক, একদম অন্ধকার। ফাইনালি দেখতে পেলাম আমাদের গাড়ি। এই আনন্দে আমাদেরকে এতক্ষণ হাঁটিয়েছে একা একা টোটো করে এসে, আমাদেরকে এখন শেরি পাঞ্জাব ধাবাতে নিয়ে গিয়ে কিন্তু খাওয়াবে, ঠিক আছে? একদম নিশ্চয়ই। অন দ্য ওয়ে টুয়ার্ডস কোলাঘাট। এবার কিন্তু আমরা পাঁশকুড়াতে। এখান থেকেই আমরা উঠবো ন্যাশনাল হাইওয়েতে, অ্যান্ড তারপর কোলাঘাটে গিয়ে শেরি পাঞ্জাবে একটু খাওয়া দাওয়া করে ব্যাক টুয়ার্ডস কলকাতা। এটা কিন্তু একটা অলিখিত রুল, মানে কোলাঘাট এলেই মনটা যেন কেন ভেতর থেকে বলতে থাকে শেরি পাঞ্জাব কিন্তু একবার ভিজিট করতেই হবে। সেখানে একটু খাওয়া দাওয়া না করলে যেন ট্রিপটা কমপ্লিট হয় না। তো চলো, প্ল্যান তো সেটাই আছে। অ্যান্ড এই দেখো আমরা কিন্তু এবার পৌঁছে গেছি কোলাঘাটে শেরি পাঞ্জাব ধাবার সামনে। অ্যান্ড এখানকার লাইটগুলো কিন্তু একদম ডিস্কোথেকের মতন, দেখতে পাচ্ছ, ভেরি ওয়েল লাইটেড। অ্যান্ড এখানকার পার্কিং লটটাও কিন্তু কোনো অংশে এয়ারপোর্টের রানওয়ে থেকে কম না। যাই হোক, সেদিনকে কিন্তু ক্রিসমাস ছিল, কাজেই জাঁকজমকটা আরেকটু বেশি। অ্যান্ড খাবারের জন্য প্রচণ্ড লাইন, মানে টেবিল পাওয়াই একটা বিশাল বড় ব্যাপার ছিল। সো ফাইনালি আমরা এখন ওয়েট করছি খাবারের জন্য, তাই তো? এখনও কিন্তু খাবারের এখানে লাইন, জানি না কখন খেতে পারবো। বেশ অনেকটাই খিদে পেয়ে গেছে, আমরা লাঞ্চও করিনি, তো লাঞ্চের জায়গায় ইভিনিং স্ন্যাক্স হয়তো হবে, বাট ঠিক আছে, যেটা তাড়াতাড়ি হবে, খুব বেশিক্ষণ ওয়েট করা যাবে না, কারণ প্রচুর ওয়েটিং। হ্যাঁ, ওয়েট করে আছি, আর দোলনায় দুলছি আপাতত। স্যান্টা ক্লজ সামনে আসতেই সবাই কিন্তু ব্যস্ত তার সাথে ছবি তোলার জন্যে। অবশ্য আমরাও বাদ থাকিনি, চট করে গিয়ে স্যান্টা ক্লজের সঙ্গে ছবি তুলে নিই। আচ্ছা বাবা, কি খাবি? দেখি ভেতরে গিয়ে, তবে হালকা কিছুই খাবো, এখন বেশি কিছু ভারী খেলে ডিনার করা যাবে না। কিছুক্ষণের মধ্যেই আমাদের নাম্বার চলে এলো, বসে পড়লাম টেবিলে। তবে এত সুন্দর অ্যাম্বিয়েন্সে, এত দুর্দান্ত একটা রেস্টুরেন্টে এসে হালকা কি আর খাওয়া যায়? পেটে ছিল খিদে,
কাজেই অর্ডার করে বসলাম মাটন কিমা, তার সাথে আবার লাচ্ছা পরাঠা, সঙ্গে আবার ছিল মশালা পাপড়, স্যালাড, তার সাথে আবার সফট ড্রিঙ্কস। সো এই হলো এখানকার খাওয়া দাওয়ার সিন। এবার কিন্তু এখান থেকে রওনা দেওয়ার পালা। বেশ জমিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ফাইনালি রওনা হলাম কলকাতার উদ্দেশ্যে। অ্যান্ড আজকের ভ্লগটাও আমরা কিন্তু ঠিক এখানেই শেষ করব। সো গাইজ, তোমরা কমেন্ট করে বলো আজকের এই ছোট্ট মিনি ড্রাইভ কলকাতা থেকে বেঙ্গলস ভ্যালি অফ ফ্লাওয়ার্সে তোমাদের কেমন লাগলো। অ্যান্ড গাইজ, প্রত্যেকবারের মতন একটা রিকোয়েস্ট, আমাদেরকে একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে আমরা অনেক মোটিভেশন পাই তোমাদের জন্য আরও ভালো ভালো ট্রাভেল ব্লগ নিয়ে আসার জন্যে। So please don't forget to like, share and subscribe the channel and also to press the bell icon to get further notifications. তো চলো, টাটা, goodbye and take very good care of yourself. And তার আগে as usual, keep rocking.